রাজধানীর মূল সড়কগুলোতে বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে হিউম্যান হলার বা লেগুনা। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ও যানজট। যাত্রী স্বার্থের অজুহাতে পারমিট দিচ্ছেন দান। ঘূর্ণিঝড় মোড়ায় বঙ্গোপসাগরে নিখোঁজ ৭০ জেলের সন্ধান মেলেনি এখনো। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে জেলে পরিবারের। সহায়তার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। চলতি মৌসুমে রাজশাহীর কোনো আম নেয়নি রপ্তানিকারকরা। গাছেই পেকে নষ্ট হচ্ছে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আম। লোকসানের শঙ্কায় দিশেহারা বাগান মালিকরা। সৌদি আরবের দাম্মামে সহিংসপূর্ণ কাতিফ এলাকায় পুলিশ ও শিয়া বিদ্রোহীদের গোলাগুলির মাঝে পড়ে 2 বাংলাদেশি নিহত, আহত আরও 1 বাংলাদেশি। এবং বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে 40 রানে হারালো ইংল্যান্ড। গ্রুপ রানার আপ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ। চাপ না নিয়ে ভালো খেলাই লক্ষ্য, বললেন মাশরাফি। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। রাজধানীর ছোট ছোট সড়ক তো বটেই, মূল সড়কগুলোতেও দেদারছে চলছে হিউম্যান হলার বা লেগুনা। শুরুতে এসব যানবাহনের রুট পারমিট নিয়ন্ত্রণে থাকলেও বাড়তে বাড়তে এখন তা ঠেকেছে 140টিতে। রুট পারমিট দানকারী সংস্থা মেট্রো আরটিসি বলছে, যাত্রী স্বার্থ বিবেচনা করেই অনুমোদন দেয়া হয়েছে লেগুনার রুট। যদিও বিশেষজ্ঞরা বলছেন, সড়কে বিশৃঙ্খলা এড়াতে মূল সড়ক থেকে লেগুনা তুলে দেওয়ার কোনো বিকল্প নেই। তাফসির বাবু রিপোর্ট। মহাখালী রেল ক্রসিং। রাজধানীর গুরুত্বপূর্ণ এই প্রধান সড়কটিতে অন্যান্য যানবাহনের পাশাপাশি লেগুনার এরকম জটলা দেখা যায় সবসময়। যেখানে গাড়ি চলারই পর্যাপ্ত জায়গা নেই, সেখানে রীতিমতো রাস্তা আটকে গড়ে তোলা হয়েছে লেগুনা স্ট্যান্ড। শুধু কি তাই, যেসব রুটে বাস চলে সেগুলোতেও বাসের সঙ্গে পাল্লা দিয়ে গাদাগাদি করে যাত্রী পরিবহন করছে ছোট ছোট এসব যানবাহন। বাসের সাথে মনে পারাপারি করতে আর কি, যাত্রী নিতে হবে। গাড়ির ভাড়া বেশি, যার কারণে ওইটা যাত্রী না যেয়ে আমাকে লেগুনে চলে আসে। ছোট যানবাহন, এর কারণে আপনার দেখা গেছে খুব রাফ অ্যান্ড টাফ চালায়। সরেজমিনে দেখা যায় শুধু রাজধানীর ফার্মগেটকে ঘিরেই 3টি পয়েন্ট থেকে 8টি রুটে চলাচল করছে অসংখ্য লেগুনা, যার মধ্যে 5টি রুটেই বাসের সঙ্গে সমানতালে চলছে ছোট ছোট এসব যানবাহন। এছাড়া মোহাম্মদপুর, গাবতলী, মিরপুর, বাড্ডা, নতুন বাজার, গুলিস্তান, মতিঝিল সহ ঢাকার গুরুত্বপূর্ণ প্রায় সব জায়গা থেকেই 140টি রুটে চলাচল করছে কয়েক হাজার লেগুনা। গণপরিবহন ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ না হলেও কেন বাস রুটে দেয়া হয়েছে লেগুনার অনুমোদন, এমন প্রশ্নে রুট পারমিট দানকারী সংস্থা মেট্রো আরটিসি বলছে, অতীতে যাত্রী চাহিদার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মানে যেখানে বাস চলতেছে সেখানে লেগুনার কোনো পারমিশন বর্তমানে দেওয়া হচ্ছে না। স্বল্প আয়ের মানুষের যাতায়াতের সুবিধার্থে মেইন রুটে আসার জন্য কম সংখ্যক অনুমতিটা দেওয়া হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনের মূল সমস্যায় হাত না দিয়ে এরকম তাৎক্ষণিক সমাধান পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। যেই করিডোরে বাস চলবে সেই করিডোরে কিন্তু অন্য কোনো প্রতিযোগী থাকার কথা না। ছোট প্রতিযোগী থাকলে কেউ কিন্তু বড় বাসে উঠবে না। বিকল্প ব্যবস্থা করে ধাপে ধাপে লেগুনার অনুমোদন বন্ধের পরামর্শ তাদের, আর এসব পরামর্শ বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে মেট্রো আরটিসি। 3 বছরের জন্য রেজিস্ট্রেশন দেওয়া হয়, তাহলে 3 বছর পর এটাকে যদি আমরা রিনিউ না করি, যেটা পরামর্শ ছিল, তাহলে আস্তে আস্তে কিন্তু এই ছোট ছোট গাড়িগুলি মেইন বাস করিডোরে থাকার কথা ছিল না। আপনাকে প্রাইস আউট করতে হবে। প্রাইস আউট কি, বেটার সার্ভিসের বন্দোবস্ত করতে হবে, তাইলে ওগুলো আস্তে আস্তে চলে যাবে। পর্যায়ক্রমে এগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সেগুলো যাতে আমরা না দেওয়া হয় সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করতেছি। বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহন ব্যবস্থাকে কার্যকর আর গতিশীল রাখতে পর্যায়ক্রমে সবগুলো মূল সড়ক থেকে তুলে দিতে হবে হিউম্যান হলার বা লেগুনা, নইলে যানজট, বিশৃঙ্খলা আর দুর্ঘটনার ঝুঁকি নিত্যদিনের সঙ্গী হয়েই থাকবে নগরবাসীর। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। উদ্বেগ উৎকণ্ঠা থামছে না সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া কক্সবাজারের জেলে পরিবারে। ঘূর্ণিঝড় মোড়ায় নিখোঁজদের মধ্যে 33 জেলে বাড়ি ফিরলেও এখনও সন্ধান মেলেনি 70 জনের। তাদের ফিরে আসা নিয়ে শঙ্কায় স্বজন ও এলাকাবাসী। এই অবস্থায় ভুক্তভোগী পরিবারকে পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। অবশ্য সহায়তার বিষয়ে আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবিতে ডেস্ক রিপোর্ট।
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর পুটিবিলা এলাকার জান্নাত আরার 2 ছেলে শহীদুল্লাহ ও আমানুল্লাহ ঘূর্ণিঝড় মোরা আঘাত হানার পর এখনো বাড়ি ফেরেনি। সন্তানের খোঁজ না মেলায় মায়ের দিন কাটছে উদ্বেগ আর শঙ্কায়। স্বজনরা জানান, ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন তারা। ঘূর্ণিঝড় মোরার পর নিখোঁজ হন দুজনই। শুধু তারা নন, নিখোঁজ রয়েছেন একই এলাকার আরো 52 জেলে। 12 দিন পরেও তাদের সন্ধান না পাওয়ায় পুরো এলাকায় বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠা। মাইজন বুঝলাম আর না পাই, এখন আর কিভাবে চললাম, কিভাবে খাই। আমার বাচ্চা একটা খুব কষ্ট, এখন আমি একটা বইন গাছে বাপু আসা খাই, এখন কি করে চললাম। ওদের পরিবারে কামার মতো ছিল ওরা ছাড়া কোনো আর কোনো কেউ কামার মতো লোক ওদের পরিবারে নেই। এদিকে ঘূর্ণিঝড় মোরার পর ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার হওয়া 33 জেলে বাড়ি ফিরেছেন। তবে সেদিনের দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন তারা। বাস আর কন্টেনার নিয়ে বাঁচতে থাকি, তখন 2 দিন পর বয়সে আমরা কোথায় গেছি আমরা নিজেও জানি না। আমরা 2 দিন বেশি পরে একটা নেভি এসে আমাদেরকে তুলে নিয়েছিল। সরকারের থেকে ওনারা তাদের পরিবারে কিছু সাহায্য সুবিধা করে তাহলে সবচেয়ে বেশি উপকারিতা হবে। স্থানীয় সংসদ সদস্য জানান, ক্ষতিগ্রস্ত ও নিখোঁজ জেলে পরিবারকে পুনর্বাসনের পদক্ষেপ নেওয়া হবে। তাদের অভাব অনটনের মধ্যে দিন কাটাতে না হয়, তারা যাতে দুবেলা খেতে পারে তার জন্য পর্যাপ্ত ত্রাণ, আর্থিক সহযোগিতা এবং যাদের ঘর বাড়ি নাই তাদেরকে গৃহ নির্মাণ করে দেওয়া সহ আমরা বিভিন্ন পুনর্বাসন কাজ শুরু করেছি। মহেশখালী উপজেলার আরো 16 জেলে সহ জেলার কুতুবদিয়া ও পেকুয়ার অনেক জেলে এখনো নিখোঁজ রয়েছেন। তবে এ বিষয়ে সঠিক পরিসংখ্যান নেই প্রশাসনের কাছে। সময় সংবাদ, কক্সবাজার। সৌদি আরবের দাম্মামের সহিংসপূর্ণ কাতিফ এলাকায় পুলিশ ও শিয়া বিদ্রোহীদের সঙ্গে গোলাগুলির মাঝে পড়ে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়াও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও 1 বাংলাদেশি। গেল বুধবার এই ঘটনা ঘটলেও বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে রোববার বিষয়টি নিশ্চিত করা হয়। নিহতরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শাহপরান এবং শামীম। আহত বাংলাদেশিদের বাড়িও একই এলাকায় বলে জানানো হয়। এক প্রবাসী বাংলাদেশি জানায়, পুলিশের সঙ্গে শিয়া বিদ্রোহীদের প্রায় সংঘর্ষের কারণে বিভিন্ন দেশের নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছিল সৌদি প্রশাসন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ওই এলাকা দিয়ে কাজে যাওয়ার সময় দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে নিহত হন 2 বাংলাদেশি। কাতিফ এলাকায় বাংলাদেশিদের সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে আমরা কথা বলেছিলাম সৌদি প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ গোলাম কিবরিয়ার সঙ্গে। তিনি জানিয়েছেন বিস্তারিত। আমি এখন যেখানে আছি আমার এখান থেকে প্রায় 17 কিলোমিটার দূরে, এটা হচ্ছে কাতিফ শহর সৌদি আরবে। সৌদি সরকারের বিরুদ্ধে শিয়ারা যারা আছেন ওই এরিয়াটাই মূলত শিয়াদের এরিয়া। ওই শিয়াদের সাথে সৌদি পুলিশদের গোলাগুলি হচ্ছে ওখানে গত 1 মাস যাবত। ওখানে ইভেন ওই জায়গায় খুব অবস্থা, পরিস্থিতি খুবই খারাপ। কিছুদিন পূর্বে এখানে গন্ডগোল হয়েছে, ফলাফলে কয়েকজন সৌদি পুলিশ এবং পুলিশও গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। এমনকি গাড়ি বোমা বিস্ফোরণে 3 জঙ্গি মারা গিয়েছে গত কিছুদিন আগে। এর মধ্যে এখানে যত প্রবাসী বাংলাদেশি ইভেন অন্যান্য দেশি যারা আছে সবাইকে বলা হয়েছিল ওই এলাকা ছেড়ে চলে আসছে। অনেকে চলে আসছে, আবার অনেকে বাধা অমান্য করে ওখানে আবার কাজকর্ম করে। ওই যে বাংলাদেশি দুজন মারা গেছে ওনারা পুলিশের বাধা অমান্য করে ওই দিক দিয়ে যাওয়ার পথেই যখন 2 পক্ষে যখন গোলাগুলি হচ্ছে তখন ওনারা ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে গুলি বিনিময়ে মারা গেছে। একদম সরাসরি কেউ ওনারা গুলি করে মারে নাই। আর পরিস্থিতি এখনো ঘোলাটে আছে। ওইখানে আর্মি নামানো হয়েছে গত কিছুদিন আগে, আমরা যতটুকু জানতে পারছি, এবং আমাদের বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে আর কি। আর এই ঘটনাটা ঘটছে গত 6 জুন কিশোরগঞ্জ উপজেলার। একজন হলো শাহপরান, একজন নাম হলো শাহপরান, একজন শামীম। আর ওই এলাকারই আরেকজন মাহবুব নামে উনি আহত আছে। পেশাজীবীদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই ইফতারে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজন অংশ নেন। ইফতারের আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থলে ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর আয়োজনে এই ইফতার মাহফিলে অংশ নেন দেশের খ্যাতনামা শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, আইনজীবী, সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট শিল্পী, ব্যবসায়ী, সাংবাদিক সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। এর আগে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। রোজার পর জনগণ ঐক্যবদ্ধ হয়ে সরকারের অন্যায়ের বিরুদ্ধে রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তিনি। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না বলেও দাবি করেন বেগম জিয়া। গরিব মারার বাজেট এটা,
এই বাজেটে আরো নতুন নতুন শুল্ক কর বসানো হয়েছে। তারা মনে করছে এবারই শেষ সময়, যত পারো লুটে নাও। সেজন্যই তারা এখন জানতাম যে লুটের চিন্তায় ব্যস্ত। তাই লুটেরাতে রুখার জন্যই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রোজা ঈদ শেষ হয়ে গেলে জনগণকে আরো ঐক্যবদ্ধ হয়ে এই জুলুম, অত্যাচার, অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় জনগণের শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এদের অন্যায়ের প্রতিবাদ করতে হবে। সময় সংবাদে আরো থাকছে, বরিশালের মেহেন্দিগঞ্জে সদ্য এসএসসি পাস ছাত্রকে আটক রেখে নির্যাতনের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি, অভিযুক্ত প্রভাবশালী, দাবি স্বজনদের। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর, গ্রুপ এ এর গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইরে 40 রানে হারালো স্বাগতিক ইংল্যান্ড। এ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ইংলিশরা, আর গ্রুপ রানার আপ হয়ে সেমিফাইনালে উঠল বাংলাদেশ। আগে ব্যাট করে 277 রান করে অজিরা। জবাবে ইংলিশদের দলীয় 4 উইকেটে 240 রানের মাথায় বৃষ্টির কারণে খেলা আর মাঠে গড়ায়নি। ম্যাচের দিন বিকেলে কোটি লাল সবুজের ক্রিকেট পিয়াসীদের অগ্নিদৃষ্টি আটকে ছিল অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ম্যাচের দিকে। শুরুতে ডেভিড ওয়ার্নারের ব্যাটিং বুকে কাঁপন ধরাচ্ছিল, কিন্তু স্বস্তি দিলেন মার্ক উড। তবে অ্যারন ফিঞ্চ ও অধিনায়ক স্মিথের ব্যাটিং আবারও গা জ্বালাচ্ছিল টাইগার সমর্থকদের। অজিদের স্কোরবোর্ডে রান উঠছিল হু হু করে। ফিঞ্চ ও স্মিথের অমন ব্যাটিংয়ে গ্যালারির ইংলিশ দর্শকদের চেয়েও যেন ভয় একটু বেশি পেয়ে বসেছিল প্রায় 5000 মাইল দূরে থাকা লাল সবুজের বাংলাদেশের মানুষের হৃদয়ে। অজিদের স্কোরবোর্ডে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ম্যাচের দিকে। শুরুতে ডেভিড ওয়ার্নারের ব্যাটিং বুকে কাঁপন ধরাচ্ছিল, কিন্তু স্বস্তি দিলেন মার্ক উড। তবে অ্যারন ফিঞ্চ ও অধিনায়ক স্মিথের ব্যাটিং আবারও গা জ্বালাচ্ছিল টাইগার সমর্থকদের। অজিদের স্কোরবোর্ডে রান উঠছিল হু হু করে। ফিঞ্চ ও স্মিথের অমন ব্যাটিংয়ে গ্যালারির ইংলিশ দর্শকদের চেয়েও যেন ভয় একটু বেশি পেয়ে বসেছিল প্রায় 5000 মাইল দূরে থাকা লাল সবুজের বাংলাদেশের মানুষের হৃদয়ে। অজিদের স্কোরবোর্ডে যেভাবে রান উঠছিল তাতে একসময় মনে হচ্ছিল 350 কোঠা পেরোবে অস্ট্রেলিয়া। কিন্তু কোটি কোটি বাঙালির প্রাণের দাবি মেটালেন এ ম্যাচে শত্রু থেকে বন্ধু হয়ে ওঠা ইংলিশ বোলার মার্ক উড ও আদিল রশিদ। স্মিথ ফিঞ্চের আউটের পরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ, আর তাদের ভাঙনে স্বপ্ন গড়তে শুরু করে বাংলাদেশও। কিন্তু হায়, ভিলেন চরিত্রে হাজির ডেভিড হেইট। তার ব্যাটিং যেন হৃদয়ের রক্তক্ষরণ ঘটাচ্ছিল দেশের অনেকেরই। তাই শেষ পর্যন্ত ওই হেডের 71 রানে মাঝারি মানের সংগ্রহের জায়গায় 277 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে যেন এক দমকা হওয়ার মতো ওলটপালট ইংল্যান্ডের টপ অর্ডার। 35 রান স্কোরবোর্ডে তুলতেই নেই জেসন রয়, এলেক্স হেলস ও জো রুট। মহামূল্যবান 3 উইকেট দ্রুতই হারানোর পর 278 রান তো মনে হয়েছিল হিমালয় সমান। এরপর বৃষ্টি কিছুটা স্বস্তির খবর দিলেও আধা ঘন্টা পর আবার খেলা শুরুর সময় ইংল্যান্ডের পক্ষে বাজি ধরার লোক কমেই যায়। কিন্তু সব ধারণা পাল্টে দিলেন অধিনায়ক মর্গান ও স্টোকস। এমনভাবে ব্যাটিং শুরু করলেন যেন টি-20 ক্রিকেটে আস্কিং রান রেটের সাথে পাল্লা দিয়ে রান তুলছেন তারা। অস্ট্রেলিয়ার দর্শকরা এই দুই ইংলিশের ব্যাটিং। কারামুক্তি দিবস উপলক্ষে গণভবনে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তত্ত্বাবধায়ক সরকারের সাথে আরো বেশি, যাই হোক আমাকে একরকম মানে আমি ফেরত আসলাম। আমি ধন্যবাদ আমাদের নেতা কর্মীদের, কারণ সেদিন কেয়ারটেকার সরকারের নির্দেশ ছিল কেউ যেন এয়ারপোর্টে না যায় কাজে, এবং তারা সংখ্যা বেঁধে দিয়েছিল যে ওই কত 10 জন 20 জন তার বেশি যেতে পারবে না, সেন্ট্রাল কমিটি কেউ কেউ যেতে পারবে। কিন্তু আমাদের নেতা কর্মীরা আসলে বাংলাদেশ তো গেরিলা যুদ্ধের মাধ্যমেই স্বাধীন হয়েছে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছেন। কাজে তারই আলোকে সেখানে বসে নেতা কর্মীদের যাদের সাথে আমার সম্পর্ক যোগাযোগ আমরা করি, এবং সেই দিন হাজার হাজার মানুষ এয়ারপোর্টে ছিল, যার ফলে তাদের যেটা উদ্দেশ্য ছিল সেটা করতে পারেনি। আমি 32 নম্বর হয়ে ধানমন্ডি বাসায় ফেরত যাই, কিন্তু সেখানে অনেকটা আমাকে হাউস অ্যারেস্ট করে রাখে। যাই হোক, আমরা
সত্য কথা বলতে কি এই ধরনের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ 1949 সালে তার জন্মলগ্ন থেকে বাংলাদেশের মানুষের ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, 6 দফা আন্দোলন এবং 70-এর নির্বাচনে বিজয়, মহান মুক্তিযুদ্ধ, 71-এ বিশেষ করে অসহযোগ আন্দোলন এবং সেই অসহযোগ আন্দোলনকেই একটা সশস্ত্র বিপ্লবে পরিণত করে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন করে সমগ্র বাঙালি জাতিকে আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীনতা এনে দিয়ে গেছেন। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আজকের দিনে আমি শ্রদ্ধা জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, জাতীয় 4 নেতার প্রতি, আমাদের 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের প্রতি। এত রক্তের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, স্বাধীনতা পর মাত্র 3.5 বছর জাতির পিতা ক্ষমতা পেয়েছিলেন দেশকে গড়ে তুলতে। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ তিনি গড়ে তুলেছিলেন। যে দেশটা উন্নত সমৃদ্ধ দেশ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল এই অল্প সময়ের মধ্যে একটা বিধ্বস্ত দেশ গড়ে তোলা এবং একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার জন্য সব রকমের কাঠামো গড়ে তুলেছিলেন তিনি। মাত্র 3.5 বছরের মধ্যে 75 15ই আগস্ট ওই দিনটা বাবা মা ভাই সব হারাই। শুধু আমরা 2টি বোন বিদেশে ছিলাম বলে বেঁচে যাই। খুব স্বাভাবিকভাবে একটা শোক মানুষ সইতে পারে না। জানি না প্রথম 2-3 বছর কিভাবে আমাদের কেটেছে। তারপরেও আমাদের ভিতরে একটা জিদ ছিল যে আমরা ফেরত আসবো বাংলাদেশে, আর এই বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলব। 79 সালে প্রথম রেহানা সুইডেনে যে রাজনৈতিক বক্তৃতা দেয়, জাতির পিতার হত্যার বিচারের দাবি তোলে, বাংলাদেশের গণতন্ত্রের কথা বলে আমার পক্ষ থেকে। সেখানে সুইডেনে আমাদের বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত ছিলেন ডক্টর রাজ্জাক, তিনি খুনি মোস্তাক যখন প্রেসিডেন্ট হলো তিনি তাকে অস্বীকার করলেন এবং তিনি চাকরি ছেড়ে দিলেন এবং তিনি একটা সম্মেলন করলেন। সেই সম্মেলনে রেহানা সেখানে গিয়েছিল। যাই হোক, আমি 80 সালে লন্ডনে যাই, আমাদের সংগঠনগুলি গড়ে তুলি এবং জাতির পিতার হত্যা বিচারের জন্য একটা কমিশন গঠন হয়। সেখানে স্যার টমাস উইলিয়ামস, কিউসি এমপি এবং নোবেল লরেট শন ম্যাকব্রাইড সহ ওখানকার ব্রিটিশ অনেক এমপিরা ওই কমিশনে ছিলেন। কিন্তু স্যার টমাস উইলিয়াম বাংলাদেশে আসতে চেয়েছিলেন, জিয়াউর রহমান তাকে ভিসা দেয়নি, তিনি আসতে পারেন নাই। কারণ এই হত্যার তদন্ত তারা করতে দেবে না। করতে দেবে কিভাবে? তারা তো খুনিদেরকে পুরস্কৃত করেছে, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে তাদেরকে বিচারের হাত থেকে রেহাই দিয়েছে এবং খুনিরা দম্ভ ভরে বলতো কে তাদের বিচার করবে। আল্লাহর রহমত, বাংলাদেশের জনগণের সহযোগিতা, বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং উপরে আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশের মাটিতে ফিরে এসে আমাদের অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলতে হয়েছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দিনের পর দিন অত্যাচার নির্যাতন সহ্য করেছে, বছরের পর বছর জেল খেটেছে। সেই আইয়ুব খানের আমল থেকে শুরু করে নিয়ে, আইয়ুব খান কি পাকিস্তান হওয়ার পর থেকেই শুরু, যখন থেকে আওয়ামী লীগের জন্ম তখন থেকে আওয়ামী লীগের উপর অত্যাচার নির্যাতন। কারণ আওয়ামী লীগ বাংলার দুঃখী মানুষের কথা বলতো, শোষিত বঞ্চিতের কথা বলতো এবং জাতির পিতার বিরুদ্ধে যতগুলি মামলা, সব মামলা আমি যখন দেখি সে মামলা হলো কি তার বক্তৃতা। কি বক্তৃতা? তিনি জনগণের কথা তুলে ধরেছেন, জনগণের বঞ্চনার কথা তুলেছেন, তাদের অধিকারের কথা তুলেছেন। সেটাই ছিল তার বড় অপরাধ। এবং তিনি এই বাংলাদেশের জনগণকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়ে একটি স্বাধীন জাতি হিসেবে গড়ে তুলবেন, এটাই ছিল জাতির পিতার স্বপ্ন। আর সেটা তিনি পূরণ করে গিয়েছেন এবং একটা দেশকে যে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা যায় সে পথও তিনি দেখিয়ে গেছেন। আজকে যদি আমরা দেখি প্রতিটি ক্ষেত্রে আমরা যেখানেই যাই, আন্তর্জাতিক প্রতিটি সংস্থার সদস্যপদ প্রাপ্তি, আন্তর্জাতিক বিভিন্ন দেশের স্বীকৃতি প্রাপ্তি, একটি স্বাধীন দেশের উপযোগী সবকিছুই তিনি কিন্তু তৈরি করে দিয়ে গেছেন। আমরা আজকে যখন একটা অর্জন করি, যেমন আমাদের সমুদ্র সীমা, স্থল সীমানা থেকে শুরু করে যা যা আমরা করে যাচ্ছি, সব আইন সবকিছু জাতির পিতা বঙ্গবন্ধু কিন্তু করে গেছেন। এত অল্প সময়ের মধ্যে পৃথিবীর কোনো দেশের কোনো নেতা কখনো স্বাধীনতার পর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, শোষিত বঞ্চিত দেশ, শোষিত বঞ্চিত মানুষ, যে মানুষ যেখানে 80 ভাগের উপরে 90 ভাগ মানুষই দরিদ্র,
মানুষ দরিদ্র সীমার নিচে বাস করত। বিদেশ থেকে পুরনো কাপড় এনে এদেশের মানুষকে পরানো হতো, তাদের ছিন্ন বস্ত্র পরার মতো কাপড় পর্যন্ত ছিল না, দিনে একবেলা ভাত জুটত না, এই অবস্থা ছিল এই বাংলাদেশের। সেই বাংলাদেশ স্বাধীন করে সেই বাংলাদেশকে একটা উন্নত দেশের পথে জাতির পিতা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। যদি 15ই আগস্ট আমাদের জীবনে না ঘটতো, তাহলে মাত্র 10 বছরের মধ্যে, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, স্বাধীনতার 10 বছরের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠত। স্বাধীনতা বিরোধী চক্র, দেশের অভ্যন্তরে যারা ওই হানাদার বাহিনীর দোসর, ওই রাজাকার আলবদর থেকে শুরু করে আরো আমাদের কিছু মুনাফেক নিশ্চয়ই নিজেদের মধ্যেও ছিল, এই খন্দকার মোস্তাক থেকে শুরু করে জিয়া পর্যন্ত, এদের একটা চক্রান্তের মধ্য দিয়েই জাতির পিতাকে হত্যা করা হয়। আর তারপরে এদেশের অগ্রযাত্রাটা ব্যাহত হয়। 21 বছর পর আওয়ামী লীগ সরকারে আসার পর দেশকে যে উন্নত করা যায় আমরা তা প্রমাণ করতে শুরু করি। আমাদের দুর্ভাগ্য, আসলে একটা সরকার যদি ধারাবাহিকভাবে না চলে তাহলে উন্নয়নটা দেখা যায় না। আমরা 2001 সালে ক্ষমতা আসতে পারলাম না, তার কারণ আমি দেশের স্বার্থ বিক্রি করতে চাইনি। বাংলাদেশের গ্যাস বিক্রি করতে হবে আর তার বিনিময়ে ক্ষমতায় থাকতে হবে, এই রাজনীতি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে করে না, আমি সেই রাজনীতি করিনি। কিন্তু যারা মুচলেখা দিয়ে ক্ষমতা এসেছে তারা এই দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস, ওই বাংলা ভাই, দুর্নীতি, মানি লন্ডারিং, অত্যাচার, নির্যাতন, মানুষকে হত্যা, তাদের বিএনপি জামাতে নির্যাতনের হাত থেকে রেহাই পায় নাই কেউ। এইভাবে তারা যেভাবে নির্যাতন করেছে, দখল করা, ভূমি দখল, জমি দখল, কবরস্থান দখল, কোনো কিছু তারা বাদ দেয়নি। এইভাবে তাদের অত্যাচার, নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন 5টা বছর দেশের মানুষের বিশ্বাস উঠেছে, যারই ফলে দেশে তত্ত্বাবধায়ক সরকার আসার পর ইমার্জেন্সি দিল, আর ওই ইমার্জেন্সি পিরিয়ডে আবার অত্যাচার শুরু হলো। যা হোক, আমি ফিরে আসার পর আমাকে যে গ্রেপ্তার করা হলো, কারণ কতগুলি সত্য কথা আমি একটু সুযোগ পেয়ে বলেছিলাম, তার ফলাফল হলো যে একদিন বিনা ওয়ারেন্টে আমাকে গ্রেপ্তার করা হলো। আমি যখন ওয়ারেন্ট চাইলাম আমাকে ওয়ারেন্ট দেখাতে পারে না, আমি যখন সার্চ ওয়ারেন্ট আছে কিনা দেখাতে চাইলাম তারা আমাকে দেখাতে পারলো না, আমাকে বলল যে কোর্টে যেতে হবে। আমি চিন্তা করলাম যে আমি যদি এখন না যাই, আমার হাজার হাজার কর্মীরা ততক্ষণে ওই 5 নম্বর ওই রডগুলি সব ঘিরে ফেলেছে, অনেকে ওখানে একটা রক্তারক্তি হবে। কারামুক্তি দিবস উপলক্ষে গণভবনে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আম রপ্তানি নিয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছেন রাজশাহীর বাগান মালিকরা। চলতি মৌসুমে বাগানীদের কাছ থেকে কোনো আম নেয়নি রপ্তানিকারকরা। এছাড়া রপ্তানিযোগ্য আমের দাম নির্ধারণ না করায় এবার বড় ধরনের লোকসানের শঙ্কা বাগান মালিকদের। অবশ্য এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস স্থানীয় ব্যবসায়ী নেতাদের। রাকিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। চলতি মৌসুমে রাজশাহীর 4 উপজেলায় 150 বাগানে ফ্রুট ব্যাগে 550 মেট্রিক টন রপ্তানিযোগ্য আম উৎপাদন ও বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। রপ্তানি সমন্বয়কদের সাথে বাগানীদের চুক্তি ভিত্তিতে মৌসুম জুড়ে নানা জাতের রপ্তানি মানের আম উৎপাদন শুরু হয়। বাগানীরা জানান, চুক্তি অনুসারে 28 মে থেকে 1 জুন রপ্তানি সমন্বয়কদের বাগান পরিদর্শন শেষে আমের মূল্য নির্ধারণ ও প্রতিদিনের আম রপ্তানি চাহিদা দেওয়ার কথা। কিন্তু সময় শেষে সপ্তাহ পেরিয়ে গেলেও তাদের অনুপস্থিতি ও আমের মূল্য নির্ধারণ না হওয়ায় গাছে পেকেই পড়ে যাচ্ছে রপ্তানি মানের আম। লাভ তো দূরের কথা, বাগান মালিকদের অতিরিক্ত বিনিয়োগও ভেস্তে যেতে বসেছে। আম সব পেকে পড়ে যাচ্ছে, এগুলো পাকে আম যদি পড়ে যায় তাহলে আমাদের জন্য তো অনেক লস। আমের ম্যাচুরিটি এসে গেছে, ধরে রাখার সম্ভাবনা নেই। যতগুলো শর্ত পূরণ করে আমাদের এই আমটা তৈরি করতে হয়েছে। যদি সত্যি আরো একটু দেরি হয় অথবা এক্সপোর্ট না হয়, এই ব্যয় রিকভারির আর সুযোগ কৃষকের থাকবে না। কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে আম করেছিস, তাদের উচিত আম নিয়ে যাওয়া। ফল গবেষকরা বলছেন, সঠিক সময়ে আম সংগ্রহ ও রপ্তানি করতে না পারলে ফ্রুট ব্যাগের আম চাষে আগ্রহ হারাবে বাগান মালিকরা। রপ্তানিকারকরা যদি একটু সময় মতো বা একটু আগে থেকেই এই প্রসেসটা কমপ্লিট করে যদি আমগুলো দেশের বাইরে পাঠানো সুযোগ করে দিত, তাহলে নিশ্চিত এই এলাকার কৃষক ভাইরা অনেক লাভবান হতেন। রপ্তানি জটিলতার বিষয়ে বাগান মালিকরা আনুষ্ঠানিকভাবে তাদের জানালে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় এই ব্যবসায়ী নেতা। আম চাষি বা আম ব্যবসায়ী
কোনো সহযোগিতা আমাদের চাই। আমরা দেখে যেতে হবে যে কি কি সমস্যা আছে চিহ্নিত করে যে সমস্যাগুলো যে থাকে সেই সমস্যাগুলো দূরীকরণ করে আমরা অবশ্যই এক্সপোর্ট করতে পারবো। জেলা ফল গবেষণা কেন্দ্র ও বাগান মালিকদের সংগঠনগুলোর দেয়া তথ্য মতে এবছর অধিক প্রচলিত 50টি জাতের আমে ফ্রুট ব্যাগিং করা হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে 46 প্রজাতির আম পেকেছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদে আরো থাকছে, ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দেওভোগ পাইকারি পোশাক মার্কেটে ব্যস্ততা। অতিরিক্ত ভ্যাট আদায়ে কাঙ্ক্ষিত লাভ হচ্ছে না, দাবি ব্যবসায়ীদের। বরিশালের মেহেন্দিগঞ্জে সদ্য এসএসসি পাশ করা ছাত্র মোসাদ্দেককে বেশ কয়েকদিন আটকে রেখে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে তার বন্ধুর বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতনকারী প্রভাবশালী হওয়ায় এ ব্যাপারে বিচার চাইতে ভয় পাচ্ছে মোসাদ্দেকের পরিবার। তবে পুলিশ বলছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। স্বজনরা জানান, হিজলা উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপুর ছেলে তারিক মাহমুদ তন্ময়ের সাথে দীর্ঘদিন ধরে বন্ধুত্ব মোসাদ্দেকের। 3 দিন আগে তন্ময়ের সাথে তার বাড়িতে যায় সে। স্বজনদের অভিযোগ, শুক্রবার মোসাদ্দেককে অমানবিক নির্যাতন করে বাড়ির সামনে ফেলে রেখে যায় তন্ময়। তার শরীরের বিভিন্ন স্থানে জখম ও সিগারেট দিয়ে পুড়িয়ে দেওয়ার চিহ্ন রয়েছে। পিটিয়ে ভেঙে দেওয়া হয়েছে তার দাঁতও। পরে গুরুতর অবস্থায় তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে কেন তাকে নির্যাতন করা হয়েছে সে বিষয়ে জানাতে পারেনি মোসাদ্দেকের পরিবার। পিঠে দিয়া বেলেট দিয়া কেসছে, এই যে হাতে বড় রান্না দিয়ে কোপ দিছে, দাঁত একটা ফালাই দিছে। এই করছে উপজেলার চেয়ারম্যানের পোলা তমায়। হেরা হইছে বড় লোক, হ্যাঁ ওভার আমাকে বাজার আমাকে যাইতেইবে আইতেইবে। এই এক ছেলের যাতে আমার কান্দির ছেলে মানুষ সব মারিয়া লিবে, বাজারে উঠতে দেবে না। মোসাদ্দেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। পেশেন্টের কন্ডিশন আছে, পেশেন্টের মাল্টিপল ইনজুরি আছে, মাল্টি ইনজুরি ইনসাইড স্টুল আছে এবং মাসল অ্যাবসেশন আছে, কিছু হচ্ছে বার্ন হচ্ছে, মনে হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই ধরনের উন্ড আছে এবং সাথে তার ফিভার আছে। পুলিশ জানিয়েছে এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা অবশ্যই একটা অমানবিক কাজ করেছে। এটা করলে সে যেই হোক, আইনের দৃষ্টিতে সবাই সমান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মায়ের চাকরির কারণে নির্যাতিত মোসাদ্দেক মেহেন্দিগঞ্জ উপজেলায় তার দাদির বাড়িতে থাকত। সে চলতি বছর হিজলা কাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেছে। সময় সংবাদ, বরিশাল। ঈদকে সামনে রেখে জমে উঠেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দেওভোগ পাইকারি পোশাক মার্কেট। মধ্যবিত্ত মানুষের চাহিদা অনুযায়ী ঈদের পোশাক সরবরাহ করতে ব্যস্ত বিক্রেতারা। ব্যবসায়ীদের দাবি, অতিরিক্ত ভ্যাট আদায়ের কারণে তারা তাদের ব্যবসা সফল হচ্ছে না। অন্যদিকে কারখানাগুলোতে গভীর রাত পর্যন্ত কাজ করলেও ন্যায্য মজুরি দিচ্ছে না বলে অভিযোগ শ্রমিকদের। শওকত আলী সৈকতের তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বাধীনতার পরপরই নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় গড়ে ওঠে দেশের বৃহত্তম পাইকারি রেডিমেড পোশাকের বেশ কয়েকটি বড় মার্কেট। বিদেশি পোশাকের আদলে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের বিভিন্ন ধরনের আধুনিক তৈরি পোশাক মেলে এখানে। রাজধানী সহ দেশের প্রায় সব জেলারই পাইকাররা পোশাক কিনতে আসেন এখানে। 1 থেকে 5 বছরের মেয়েদের ড্রেসগুলা 300, 400, 500 টাকায় নিতেছে, এরা এগুলা নিয়ে 1400, 1500 বিক্রি করতে পারতেছে। সফট কাটান, সিল্ক কাটান এবং ফুয়েল কাটান এগুলো মোটামুটি ডিমান্ডেবল এবং এগুলো বাজারে চলতেছে। সরকারের প্রতি আমাদের দাবি, সরকার যে একটা পণ্যের উপরে যে 3-4 বার ব্যাট না হয়, একবারই যাতে ব্যাট নেয় আর ব্যাটটা যেটা একটু কমাইয়ে দেয়। পাইকারি ক্রেতারা জানান, গুণগত মানের আধুনিক ডিজাইনের সব ধরনের পোশাক সুলভ মূল্যে পাওয়া যায় বলে তারা এখানে আসেন। অনেক জায়গায় যাই মাল কালেকশনের জন্য, সদরঘাট যাই, তো ওইখানকার তুলনায় এখানকার যে মালের কোয়ালিটি বা অনেকটা হাতের নাগালে। নারায়ণগঞ্জে মালের চাহিদা, এই মালের চাহিদা খুব ভালো, রেটও কম আছে, সবই আছে। ব্যবসায়ীদের পাশাপাশি ব্যস্ততা বেড়েছে পোশাক কারখানাগুলোর দর্জি শ্রমিকদেরও। তবে তাদের অভিযোগ, কাজ অনুযায়ী মালিকরা তাদের ন্যায্য মজুরি দিচ্ছেন না। অনেক পরিশ্রম, সেই পরিশ্রম হিসাবে আমরা মনে করেন যে ঠিক মজুরি পাই না। গার্মেন্টসে কাজ করলে একরকম টাইম টু টাইম ডিউটি, মজুরি ভালো, আমাদের এখানে এটা নাই। এই লোকাল গার্মেন্টস ন্যূনতম মজুরিগুলা হইতো, তাহলে আমাদের পোশাক শিল্পের শ্রমিকরা তাদের জীবন চাহিদা মান উন্নয়ন সম্ভব হইতো। ব্যবসায়ী নেতা জানান, এবছর তাদের 100 কোটি টাকার পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা 70 কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। সরকার যদি আমাদের সহযোগিতা করে, তাহলে আমরা বিকেএমএর মতন বা চেম্পারাস কমার্সের মতন বা যে হুঁশিয়ারি সমিতি যে বড় বড় গার্মেন্টস, এমন আমরা বিদেশেও আমরা মাল রপ্তানি করতে পারবো। নারায়ণগঞ্জের দেওভোগ পাইকারি পোশাক মার্কেটে 3 শতাধিক দোকানে 5000-এরও বেশি দর্জি শ্রমিক কাজ করেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।
কোনো ধরনের আমানতের উপর আবগারি শুল্ক থাকা উচিত নয় বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নররা। তাদের মতে এর ফলে স্বল্প আয়ের মানুষদের মধ্যে সঞ্চয় প্রবণতা কমার পাশাপাশি ব্যাংকিং খাতের বাইরে বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক উৎসে অর্থ চলে যাওয়ারও আশঙ্কা রয়েছে। এদিকে ক্ষুদ্র আমানতের উপর থেকে বিদ্যমান আবগারি শুল্কও তুলে দেওয়ার দাবি ক্ষুদ্র আমানতকারীদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। বর্তমানে ব্যাংকগুলোতে আমানতের সুদের হার 5 থেকে 6% মধ্যে। সঞ্চয়পত্রের সুদের হার কমানোরও ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। এই অবস্থায় বাজেট প্রস্তাবনায় ব্যাংক আমানতের উপর আবগারি শুল্ক 500 থেকে বাড়িয়ে 800 টাকার করার প্রস্তাব অনেকটা গোদের উপর বিষ ফোঁড়ার মতোই মনে করছেন ক্ষুদ্র আমানতকারীরা। নতুন প্রস্তাবনা কার্যকর হলে বছরে যে কোনো সময়ে অ্যাকাউন্টে 1 লক্ষ টাকার উপরে জমা হলে আবগারি শুল্ক বাবদ 800 টাকা কেটে নেবে সরকার। 4.5% সুদ হারে সঞ্চয় হিসেবে গ্রাহক সুদসহ পাবেন বছর শেষে 1,04,500 টাকা। সুদের উপর 15% হারে ভ্যাট ও সার্ভিস চার্জ কাটার পর 5.5% মুদ্রাস্ফীতি ধরলে বছরের শুরুতে রাখা 1 লক্ষ টাকার বছর শেষে প্রকৃত মূল্যমান দাঁড়াবে 97,025 টাকা। এই জিনিসটা অতিরিক্ত করে ফেলছে 800 টাকা। যারা 1 লাখ টাকা থয় এরা তো সবচেয়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক, আর যারা নাকি ধরেন কোটি কোটি টাকা আছে ওদের জন্য তো এটা কোনো এফেক্ট না। এইটার সমালোচনা আমাদের হচ্ছে, এটা কিন্তু ওনার উচিত হয় নাই। 1 লাখ টাকা থেকে 800 টাকা যদি কেটে নেয় তাহলে এটা মাথায় বাড়ি দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে। সাধারণত মাদক বা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন পণ্যের উপর আরোপ করা হয় আবগারি শুল্ক। অর্থনীতির পরিভাষায় সিনট্যাক্স বা পাপকর হিসেবে পরিচিত এই আবগারি শুল্ক ব্যাংক আমানতের উপর রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই গভর্নর। 800 থেকে 500 টাকা করবে এটা মোটেও না, এটা শূন্য করতে হবে সোজাসুজি, এটা কোনো যৌক্তিকতা নাই। এই ধরনের ডিপোজিটের উপর আবগারি শুল্ক হয় না। আবগারি শুল্কটা সাধারণত কোনো জিনিসের বাড়িতে করার জন্য হয়, মদ, গাঁজা, সিগারেট। আপনার একটা টাকা যখন কোনো কারণ ছাড়াই যদি দেখে যে কমে যাচ্ছে, ঠিক থাকলেও হতো, কমে যেত স্বাভাবিক লোকজন রিয়াক্ট করবে, সঞ্চয় বাড়াবো, এটার উপর নেতিবাচক করবো। আর এইদিকে হবে কি, যাদের অল্প সঞ্চয় তারা ওই সমিতির দিকে ঝুঁকে পড়বে। ক্ষুদ্র আমানতকারীর কথা মাথায় রেখে এই শুল্ক 3 লক্ষ টাকার চেয়ে বেশি আমানতের উপর নির্ধারণ করা যেতে পারে বলে মত কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই গভর্নরের। এখন 1 লক্ষ টাকা খুব বেশি টাকা নয়। এটাকে বাড়ানোর ফলে খুব ক্ষতিগ্রস্ত হবেন নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত। এর ফলে যদি ব্যাংকিং ব্যবস্থা থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু খুব বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। চলমান যে আবগারি শুল্কটা আছে সেটা 3 লক্ষ টাকা ডিপোজিট পর্যন্ত রহিত করা দরকার। আমি একটি বাজেট প্রণয়ন। স্বাধীনতার পর থেকে ব্যাংক আমানতের উপর 6 বার আবগারি শুল্ক বাড়ানো হলেও এখন পর্যন্ত মাত্র 2 বার বাজেট বক্তৃতায় তা উল্লেখ করা হয়েছে। 6,06,000। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। যুবলীগ নেতা নয়ন হত্যার প্রতিবাদ ও আদিবাসীদের বাড়িতে হামলার ঘটনায় বাঙালিদের গণগ্রেফতার বন্ধ সহ কয়েকটি দাবিতে রাঙামাটিতে চলছে সকাল সন্ধ্যা হরতাল। গতকাল পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এই হরতালের ডাক দেয়। হরতালের কারণে বন্ধ রয়েছে আভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস সহ সব ধরনের যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, খোলেনি দোকানপাটও। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। একই দাবিতে বান্দরবানেও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকে আধাবেলা হরতাল চলছে। গত 31শে মে মোটরসাইকেল ভাড়া নেয়ার নাম করে নয়নকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে 1 জুন খাগড়াছড়ির 4 মাইল এলাকা থেকে নয়নের লাশ উদ্ধার করে পুলিশ। এ হত্যাকাণ্ডের জের ধরেই পুড়িয়ে দেয়া হয় পাহাড়িদের 2 শতাধিক ঘরবাড়ি। প্রধানমন্ত্রীর আসন্ন সুইডেন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করছেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তিনি সুইডেনে আন্দোলন গড়ে তোলেন। সুইডিশ জনগণ আমাদের প্রতি, জনগণ এবং সরকার দৃঢ় সমর্থন জানায়। তো সেই জন্য সুইডেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা অত্যন্ত গভীর এবং এটা বহুদিনের, সেই সময়কার আমাদের দুঃখের দিনের সময়কার সম্পর্ক, সেইটাকে আরো আমরা জোরদার করার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, সেগুলি তো করতে চাই, ইতিমধ্যে আছে, অনেক আছে, আরো শক্তিশালী করা দরকার। এই জন্য আরো কি হতে। প্রধানমন্ত্রীর আসন্ন সুইডেন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করছিলেন পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলী। আমরা সরাসরি ছিলাম সেখানে। এই পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
মোস্তাক জিয়ার চক্রান্তেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। কারামুক্তি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। রাজধানীর মূল সড়কগুলোতে বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে হিউম্যান হলার বা লেগুনা। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ও যানজট। যাত্রী স্বার্থের অজুহাতে রুট পারমিট দানকারী সংস্থার। ঘূর্ণিঝড় মোরাই বঙ্গোপসাগরে নিখোঁজ 70 জেলের সন্ধান মেলেনি এখনো। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে জেলে পরিবারের। সহায়তার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। চলতি মৌসুমে রাজশাহীর কোনো আম নেয়নি রপ্তানিকারকরা। গাছেই পেকে নষ্ট হচ্ছে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আম। লোকসানের শঙ্কায় দিশেহারা বাগান মালিকরা। এবং সৌদি আরবের দাম্মামে সহিংসপূর্ণ কাতিফ এলাকায় পুলিশ ও শিয়া বিদ্রোহীদের গোলাগুলির মাঝে পড়ে 2 বাংলাদেশি নিহত, আহত আরও 1 বাংলাদেশি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।